প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদের আজকে যে বিষয়ের উপরে ক্লাস হবে সেটি হচ্ছে লজিক গেট। তো ইতিপূর্বে আমি লজিক গেটের উপরে একটা বেসিক ক্লাস নিয়েছি। আজকে একটু বিস্তারিত পড়ানোর চেষ্টা করব। অবশ্যই তোমরা যারা ক্লাসটা দেখছো, ক্লাস ডকুমেন্টটা অবশ্যই খাতায় তোমরা তুলবে সবাই। তো আমরা শুরু করি। তোমরা জেনেছো যে লজিক গেট বা যুক্তি বর্তনী কী জিনিস, অর্থাৎ যে সমস্ত বর্তনীর সমস্ত কার্যক্রম বুলিয়ান অ্যালজেব্রা দ্বারা পরিচালিত বা নিয়ন্ত্রিত বা নির্ধারিত হয় তাকে যুক্তি বর্তনী বা লজিক গেট বলে। এছাড়াও আমরা এটাও বলেছি যে বুলিয়ান অ্যালজেব্রার যে বাস্তব প্রয়োগক্ষেত্র, এই বুলিয়ান অ্যালজেব্রার বাস্তব প্রয়োগক্ষেত্রকে লজিক গেট বলা হয়। তো এই লজিক গেটগুলোকে সাধারণত দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটিকে বলা হচ্ছে মৌলিক লজিক গেট বা প্রাইমারি লজিক গেট, আরেকটিকে বলা হচ্ছে সেকেন্ডারি লজিক গেট অথবা যৌগিক লজিক গেট। বেসিক্যালি দুই ধরনের লজিক গেটের কথা বলা হয়েছে। এছাড়াও এক ধরনের বা এক টাইপের লজিক গেট রয়েছে যাদেরকে বলা হচ্ছে স্পেশাল টাইপের লজিক গেট বা বিশেষ লজিক গেট। তো আমরা সবগুলোই ধাপে ধাপে নিয়ে কথা বলবো। প্রথমত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বেসিক লজিক গেট, অর্থাৎ মৌলিক বা প্রাইমারি লজিক গেট কী জিনিস। তোমরা জানো যে বুলিয়ান অ্যালজেব্রা যখন আমরা পড়েছিলাম, জর্জ বুল সত্য মিথ্যার উপর ভিত্তি করে যে বিশেষ গণিত উদ্ভাবন করেছিলেন বা আবিষ্কার করেছিলেন তাকে বলা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। আর এই বুলিয়ান অ্যালজেব্রার তিনটা মৌলিক অপারেশন ছিল, অ্যান্ড, অর, নট। আর এই তিনটি অপারেশনকে ভিত্তি করে যে যুক্তি বর্তনীগুলো তৈরি করা হয়েছে বা নিয়ন্ত্রিত হয় তাদেরকে বলা হচ্ছে মৌলিক লজিক গেট বা প্রাইমারি লজিক গেটস। তো অ্যান্ড অপারেশনের উপর ভিত্তি করে যে যুক্তি বর্তনীটা তৈরি করা হয়েছে তাকে বলা হচ্ছে অ্যান্ড লজিক গেট। একইভাবে অর অপারেশনের উপর ভিত্তি করে যে যুক্তি বর্তনীটা তৈরি করা হয়েছে তাকে বলা হচ্ছে অর লজিক গেট। এবং নটের উপর ভিত্তি করে যে যুক্তি বর্তনী তৈরি করা হয়েছে তাকে বলা হচ্ছে নট গেট। তো আজকে আমরা গতদিন দেখেছিলাম বেসিক তিনটি গেটের অপারেশন এবং কি ইনপুট থাকলে কি আউটপুট এবং তাদের লজিক্যাল যে ফিগার রয়েছে, চিত্র রয়েছে সেটি। তো আজকে আমরা সেগুলো পড়বো, অর্থাৎ মৌলিক তিনটি গেট পড়বো, পাশাপাশি যৌগিক দুইটি গেট নিয়েও আমরা কথা বলবো। তো তোমরা দেখো, অবশ্যই বুঝতে পারবে। সো আমাদের যেটা বিষয় ছিল মৌলিক গেট, মৌলিক লজিক গেট। তো আমরা জানতাম যে মৌলিক গেটের অপারেশন যেটি ছিল সেটি হচ্ছে অ্যান্ড, একটি ছিল অ্যান্ড অপারেশন অর্থাৎ যেটিকে ডট। তো সেটি কেমন হতো যে আমরা আরেকটি ছিল অ্যান্ড অপারেশন এবং আরেকটি ছিল অর অপারেশন অর্থাৎ সেটি ছিল এরকম প্লাস, এবং আরেকটি ছিল নট অপারেশন অর্থাৎ যেটিকে বলা হয় পরিপূরক বা কমপ্লিমেন্ট। তো তিনটি অপারেশনের ভিতরে তিনটি লজিক গেট তৈরি করা হয়েছে। তো প্রথম যে লজিক গেটটা রয়েছিল, অর্থাৎ আমরা যেটিকে বলছি অ্যান্ড লজিক গেট অর্থাৎ অ্যান্ড। তো অ্যান্ড লজিক গেটটা কী ছিল বা যুক্তি বর্তনী কী ছিল আমি গতদিন আলোচনা করেছিলাম। সো গত আলোচনাটা একটু শুরু থেকে আমি আলোচনা করব, সামনে ইনশাল্লাহ আগায় যাব, আমরা নতুন কিছুও পড়ব। তো অ্যান্ড যুক্তি বর্তনী তোমরা জানো ছোটোবেলা থেকে এই ধরনের যদি চিহ্ন থাকে সেটিকে বলা হচ্ছে রেজিস্টারের চিহ্ন, এবং এইভাবে যদি থাকে সেটিকে বলা হচ্ছে কুণ্ডলী বা ইন্ডাক্টরের চিহ্ন। তো এগুলো তোমরা জানো সার্কিটের ক্ষেত্রে, এবং এটাকে বলা হচ্ছে এরকমভাবে ব্যাটারির চিহ্ন, এগুলো তোমরা জানো। তো আমাদের যে অ্যান্ড অপারেশন রয়েছে সেই অপারেশনটার উপর ভিত্তি করে যে যুক্তি বর্তনীটা তৈরি করা হয়েছে, ডিজিটাল বর্তনী, তাকে বলা হচ্ছে অ্যান্ড লজিক গেট। সো অ্যান্ড লজিক গেটের ক্ষেত্রে চিহ্নটা কী হবে সেটি আমরা আজকে দেখব। তোমরা অনেকেই চিত্রগুলো দিয়েছো কিন্তু একটু অন্যরকম হয়েছে। সো অ্যান্ড লজিক গেট, লজিক গেট। এই যে অ্যান্ড লজিক গেট হচ্ছে এমন একটা লজিক গেট বা যুক্তি বর্তনী যেটির একাধিক ইনপুট থাকবে। সো এটি দেখতে হবে এরকম ডির মতো, সেই টাইপের। সো আমরা যদি মনে করি যে এখানে আমরা একটি ইনপুট দিব, সো এ এবং বি যদি দেই তাহলে আউটপুটে হবে এ বি। কেন এ বি হবে, অর্থাৎ আমি আউটপুটটাকে যদি এইভাবে ওয়াই বলি তাহলে আউটপুটটা কীভাবে পাবো, এ বি, এভাবে পাবো। তো কেন হচ্ছে আমরা আগেও বলেছি যে অ্যান্ড মানে হচ্ছে ডট অপারেশন। তো যার কারণে যে ইনপুটগুলো দেওয়া হবে সেটি হচ্ছে যারা যাবে তাদের সামনে আউটপুটে ডট অবস্থায় থাকবে, গুণ অবস্থায় থাকবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমাদের এই ইনপুটগুলোর মান কী কী এখানে আমরা দিই, তোমরা ইতিপূর্বে জেনেছো যদি এর মান দেওয়া হয় 0, বির মান দেওয়া হয় 1, তার মানে হচ্ছে 0.1। তো সমান সমান কী হবে, আউটপুট হবে হচ্ছে আমাদের 0। তো এটাকে আমরা এবার সত্যক সারণীর মাধ্যমে দেখাতে পারি। তোমরা জানো যে ট্রুথ টেবিল, আমরা ইতিপূর্বে পড়েছি যে ট্রুথ টেবিল কাকে বলে। তো ট্রুথ টেবিলের জন্য আমরা কী লিখব, আমরা দুই ভেরিয়েবলের জন্য যদি ট্রুথ টেবিলটা লিখি, তোমরা জানো দুই ভেরিয়েবলের জন্য ট্রুথ টেবিল হবে হচ্ছে 4টা সিকোয়েন্স হবে। কেন 4টা সিকোয়েন্স হবে তোমাদেরকে ইতিপূর্বে বলা হয়েছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার n এর সূত্র।
চারটা সিকোয়েন্স, অর্থাৎ এ বি আউটপুট ওয়াই সমান এ ইন্টু বি, ঠিক আছে। সো এর মান যদি 0 হয় এর মান 0 দেই এবং বির মান পরবর্তী 0 দেই এবং এক্ষেত্রে এর মান 1 1, এভাবে আমরা ইনপুটগুলো যদি সাজাই 0 1 0 1। সো এখন আমার আউটপুটের মানটা কী হবে তোমরা জানো, এটি হচ্ছে ট্রুথ টেবিল বা সত্যক সারণী, অর্থাৎ তোমরা বাংলাতেও লিখতে পারো সত্যক সারণী, ঠিক আছে, এই সত্যক সারণী। তো এই যে অ্যাকচুয়ালি এটাকে এভাবে লেখা হয়, এভাবেও লেখা যায়, দুভাবেই লেখা যায় সত্যক সারণী। বাংলা বানানে এখন অনেক ধরনের চেঞ্জ আসছে। সো দেখো তোমরা এই যে আমরা যদি 0 0 অর্থাৎ এখানেও 0 দিই এখানেও 0 দিই, তাহলে আউটপুটের মান পাবো 0, কারণ তোমরা ইতিপূর্বে অ্যান্ড অপারেশনে জানো যে 0.0 সমান 0, ঠিক আছে। অ্যান্ড অপারেশনটা তোমরা দেখেছিলে, অ্যান্ড অপারেশন, এই অ্যান্ড অপারেশনের ভিত্তি করে অ্যান্ড গেট তৈরি করা হয়েছে, জানো। 0.0 সমান 0, 0.1 সমান 0, 1.0 সমান 0, 1.1 সমান 1। তো এই ক্ষেত্রে এইভাবে আমাদের এখানে হয়েছে। সো এবার যদি আমরা এই ক্ষেত্রে এই কাজটা করি, অর্থাৎ এর মান দিই 0, বির মান দিই 1, তাহলে মানে কি 0 1, এখানে 0 আসবে এর মান, বির মান আসবে 1, তাহলে 0.1 কি হয় 0 হয়। সিমিলারলি এখানেও 0 1 ডট, অর্থাৎ এর মানও যাচ্ছে এখানে 1, বির মানও যাচ্ছে 1। সো আমরা জানি যে 1.1 কী হবে 1 হবে, কেন, কারণ এখানে এর মানও যাচ্ছে 1, বির মানও যাচ্ছে 1, সো হবে কি 1। তো আমরা এটা দেখতে পেলাম এন্ড লজিক গেট, এটি আমাদের মৌলিক লজিক গেট বলা হচ্ছে। তো এর মধ্যে আমরা একটা জিনিস দেখবো, এটি আমাদের 2 ভ্যারিয়েবলের জন্য ছিল। আমি শুরুতেই বলে নিচ্ছি যে অ্যান্ড লজিক গেট বা যুক্তি বর্তনীটা হচ্ছে এমন যার একাধিক ইনপুটের রাস্তা থাকবে। দেখো এখানে 2টি ইনপুট রয়েছে, আউটপুট হবে একটা, একটি হওয়া যাবে না, একের অধিক হতে হবে ইনপুট, ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যদি এমন হয় যে আমাদের যদি 2টি ইনপুটের জায়গায় যদি 3টি ইনপুট থাকে তাহলে কি ঘটনা ঘটবে, অর্থাৎ আমরা যদি এইভাবে এবার দিই 3 ভেরিয়েবলের জন্য এ বি সি, সো এখানে হবে এ, এখানে হবে বি, এখানে হবে সি। সো আউটপুট কী হবে, আমি যদি ওয়াই বলি আউটপুট ফাংশনটাকে, সেটা হবে এ বি সি, 3টি জিনিসের গুণফল। আচ্ছা, সো এর ক্ষেত্রে আমাদের ট্রুথ টেবিলটা আমরা কীভাবে লিখতে পারি তোমরা জানো। ট্রুথ টেবিলের জন্য 3 ভেরিয়েবলের জন্য ট্রুথ টেবিলটা কী হবে, তো 3 ভেরিয়েবলের জন্য আমরা জানো 2 টু দি পাওয়ার 3, তার মানে 8টা সিকোয়েন্স হবে। সো আমরা এইটাতে ইনপুটগুলো রাখবো, আর এমনি হবে 8টা সিকোয়েন্স 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, সরি আমার আরেকটা নিতে হবে, একটা আমি নিচে রাখিয়ে দিলাম এইভাবে, ঠিক আছে। তো এখন আমি সেটা কিভাবে করব, তোমরা ইতিপূর্বে জেনেছো যে এর জন্য একটা ঘর হবে, বির জন্য একটা ঘর, আর সির জন্য একটা ঘর, আর এবিসির জন্য একটা ঘর। সো এটা হচ্ছে 3 ভেরিয়েবলের জন্য এ বি সি, আউটপুট কী হবে এ বি সি। তো তোমরা জানো যে 3 ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা ইনপুটগুলো কীভাবে সাজাই, লাস্টেরটা হয় 0 1 0 1 0 1 0 1 0 1, ঠিক আছে। তার আগেটা কী হবে 0 0 1 1 0 0 1 1। তোমরা ইতিপূর্বে জেনেছো যে আমি যখন ডি মর্গানের সূত্র প্রতিপাদন করেছিলাম তখন ইনপুটগুলো কীভাবে নিতে হয় সেটা আমি বলেছি। সো এখানে হবে 4টি 0 4টি 1, শেষ। তো এখন তোমরা জানো যে এন্ড অপারেশনের ক্ষেত্রে 2টি ভেরিয়েবলের ক্ষেত্রে কখন ইনপুট তোমরা আউটপুটটা 1 পেয়েছিলে, যখন 2টির মান 1 ছিল তখন 1 ছিল, তাছাড়া কিন্তু হয়নি। সো এই ক্ষেত্রে যেহেতু আমাদের 3টি ইনপুট দেখতে পাচ্ছি এ বি সি, সো আমরা আউটপুট কখন 1 পাবো, অর্থাৎ এর মানও যদি 1 হয়, বির মানও যদি 1 হয়, সিরও মানও যদি 1 হয়, তবেই কেবলমাত্র 1 পাওয়া সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। সো আমি এখানে 1 এখানে লিখবো, আর বাকি সবগুলো লিখবো হচ্ছে 0 0 0 0 0 0, শেষ। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের মূল অপারেশন হচ্ছে অ্যান্ড অপারেশন, বুলিয়ান অ্যালজেব্রা। সো এই অ্যান্ড অপারেশন উপর ভিত্তি করে যে যুক্তি বর্তনীটা তৈরি করা হয়েছে তাকে বলা হচ্ছে অ্যান্ড লজিক গেট। অ্যান্ড লজিক গেটের সাংকেতিক চিহ্ন বা সিম্বলটা হচ্ছে এরকম ডির মতো। সো আমরা যদি এখানে এ বি দিই তাহলে আউটপুটে পাবো এ ইন্টু বি, আমরা যদি এখানে এক্স ওয়াই দিই তাহলে সামনে পাবো এক্স ওয়াই, আমরা যদি এখানে পি আর টি দিই তাহলে এখানে আউটপুটে পাবো পি ইন্টু টি, কারণ যে ইনপুটগুলো যাবে সেগুলো সে আউটপুটে গুণ করে দেবে। কেন, তোমরা জানো অ্যান্ড অপারেশন কি গুণ হয়, তো এখানে যাদেরকে পাঠাবা তার আউটপুটে গুণ হবে। সো এটা হলো একটা বেসিক কনসেপ্ট, এগুলো না আইডিয়া ক্লিয়ার থাকলে পরবর্তীতে আমাদের বিস্তারিত যে টপিকগুলো আমরা পড়বো এর সাথে সম্পর্কযুক্ত সেগুলো বুঝতে একটু কষ্ট হবে। তো এইটা আমাদের যুক্তি বর্তনী ছিল কার জন্য, 2টি ভেরিয়েবলের জন্য। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হলো 3টি ভেরিয়েবলের জন্য। এই সার্কিটটা, এই সত্য সারণীটা হচ্ছে 2টি ভেরিয়েবলের জন্য এবং এই সত্য সারণীটা হচ্ছে 3টি ভেরিয়েবলের জন্য, তোমরা স্পষ্টই বুঝতে পারছো। সো আমরা এখানে একটি লজিকেট নিয়ে কথা বললাম, সেটি হচ্ছে অ্যান্ড লজিকেট। তো সিমিলারলি আমরা যদি এবার অর লজিকেট নিয়ে কথা বলতে চাই, অর্থাৎ আমরা যে এখানে সত্য সারণী বলেছি অবশ্যই সত্য সারণী এখানে লিখবো, যে সত্য সারণী কার, অ্যান্ডের, আমরা এখানে এইভাবে লিখে দেবো, ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। সত্য সারণী কার, অ্যান্ডের, এই যে অ্যান্ডের ক্ষেত্রে আমরা এটা বলে দেবো, তাহলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, সো এইবার আমরা যদি এখন অর অপারেশনটা নিয়ে বুঝতে চাই, অর্থাৎ অর অপারেশনটা সম্পর্কে তোমরা কি জেনেছো, তোমরা জানো অর অপারেশনের যে চিহ্ন রয়েছে সেটি হচ্ছে যে প্লাস চিহ্ন, অর্থাৎ অর অপারেশন
অর মানে যোগ অপারেশন তোমরা জানো, সেটার জন্য কি 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 1। এই অপারেশনটা তোমরা জানো। সো এর উপর ভিত্তি করে যে যুক্তি বর্তনী তৈরি করা হবে সেটির নাম কি হবে? সেটির নাম হবে অবশ্যই তোমরা দেখবে এখানে, তো সেটার নাম হচ্ছে অর লজিক গেট, অর লজিক গেট। তো আমরা একটু আগে বলেছি যে অর লজিক গেট কি, অর লজিক গেটের চিহ্নটা কেমন হবে সেটি আমরা এখন আঁকাবো, এবং তারপরে আমরা 2 ভেরিয়েবলের জন্য করব প্রথমত, তারপর আমরা 3 ভেরিয়েবলের জন্য নিয়েও কথা বলবো। তো এই চিহ্নটা তোমরা অবশ্যই একটু সুন্দর করে আঁকাতে হবে, এরকমভাবে আমি যেরকমভাবে বলছি তোমরা এরকম করে আঁকাবা, একটু দেখতে যেন সুন্দর হয়। অবশ্যই আমার থেকেও তোমরা অনেক সুন্দর করতে পারবা। সো এখানে হচ্ছে এ, এখানে যদি বি, অর্থাৎ 2টি ইনপুট দেওয়া যায়, তোমরা সর্বদাই জানো এটা যদি আউটপুটকে আমি ওয়াই বলি তাহলে আমি আউটপুটের মান কী পাবো। তোমরা অর অপারেশনে দেখেছো যে 2টি যে অপারেশনের মধ্যে যে ভেরিয়েবল চলগুলো থাকবে তাদের মধ্যে যোগ হবে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে লজিক্যাল অর অপারেশন। সো এই গেটটার এই যুক্তি বর্তনীটার কাজ হচ্ছে যারা এর মধ্য দিয়ে যাবে, এটা তো এমন একটা জিনিস এর একাধিক ইনপুট থাকবে, তারপরে আউটপুট হবে একটি। তো আমরা আগে বেসিক গেট এটা পড়ছি, আস্তে আস্তে আমরা পরবর্তীতে যৌগিক গেটের দিকে যাব। সো আমার বেসিক কনসেপ্ট আগে লাগবে, তাহলে আমি সেগুলো তোমাদেরকে বোঝাতে সহজ হবে আমার। তো দেখো আমরা জানি এখানে যারা যারা গেল, সো এ প্লাস বি হবে আউটপুট, ঠিক আছে। তো আমরা যদি এখন এটা সত্য সারণী আঁকাতে চাই কি করব, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এখন লিখবো সত্য সারণী কার, আমরা অবশ্যই লিখবো সত্য সারণী হচ্ছে অরের, ঠিক আছে। সো এখন অরের ক্ষেত্রে আউটপুট কি হয় তোমরা অবশ্যই জানো, অরের ক্ষেত্রে ওয়াই সমান সমান কী হবে, এ প্লাস বি। তো তোমরা জানো অর অপারেশনে কখন আউটপুট 1 হয়, অর্থাৎ যে কোনো একটি ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হবে। তোমরা দেখো এখানে যে কোনো একটির মান 1, তার মানে এখানে হবে 1, ঠিক এখানে যে কোনো একটির মান 1, তার মানে এখানে হবে 1, এখানে 2টির মান 1, তার মানে হচ্ছে 1। সো আমরা এটা 2 ভেরিয়েবলের জন্য অলরেডি দেখলাম। তো ঠিক একইভাবে আমি যদি 3 ভেরিয়েবলের জন্য দেখতে চাই, সো আমরা এইভাবে আবার আঁকাবো এই লজিক গেট বা যুক্তি বর্তনীর চিহ্নটা এ বি সি, এখানে এ বি সি। সো এটা যদি আমার আউটপুট ফাংশন হয় তাহলে আমার মানটা কি হবে, অর্থাৎ ওয়াই সমান সমান এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এবার 3 ভেরিয়েবলের জন্য তোমরা দেখতে পাচ্ছ, সো আমরা যদি এটাকে ফাংশনটাকে যেহেতু আমরা ওয়াই বলেছি, সো আমরা ওয়াই দিতে পারি এ প্লাস বি প্লাস সি। তো একটা লজিক এখানে তোমরা জানো, অলরেডি জেনে গেছো যে আউটপুট মানটা কখন 1 হবে, অর্থাৎ যে কোনো একটা ইনপুটের মান 1 হলেই 1 হবে। তাহলে 0 হবে কখন, যতগুলো ইনপুট থাকবে সবার মান যদি 0 হয় তাহলে 0 হবে, তাছাড়া 0 হওয়া সম্ভব নয়। সো আমার এখানে প্রথম ঘটনা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 3টি মানও যদি আমি 0 দিই, এর মান, বির মান, সির মান 0 দিয়ে দিই, তাহলে আমি আউটপুট শুধুমাত্র 0 পাবো, বাকি সব ক্ষেত্রে আমি 1 পাবো। সো এই ক্ষেত্রেও আমি 1 পাবো, এই ক্ষেত্রেও 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 1 পাবো, শেষ। অলরেডি আমার এটা হয়ে গেছে। সো এটা আমরা দেখলাম কিসের জন্য, আমরা দেখতে পারলাম যে অর গেট, অর্থাৎ এটি আমার 2 নাম্বার অর লজিক গেট। তো এই অর লজিক গেটের সিম্বল হচ্ছে এটি, এবং যে ইনপুটগুলো আমরা দিব সেগুলো আউটপুটে 2টি ডট হয়ে মানে না হয়ে অর হবে, অর্থাৎ যোগ অপারের চিহ্ন থাকবে। আর 3টির জন্য হলে এরকম হবে, 2টির জন্য সত্য সারণী আমরা দেখতে পেয়েছি, এবং 3টির জন্য এখানে যুক্তি বর্তনী, এবং এখানে রয়েছে সত্য সারণী। এখন একটা জিনিস তোমাদের অনেক সময় বোর্ড পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসে যে জেড এর মান কখন 1 হবে। প্রশ্ন তোমাদের এরকম হবে, যে প্রশ্ন যদি থাকে তোমাদের, আমি একটু সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করছি। যে প্রশ্ন আমরা যে ওয়াই সমান সমান 1 হবে যখন এরকমভাবে প্রশ্ন থাকবে, যখন কি হবে, অর্থাৎ এ নাম্বারের প্রশ্ন থাকবে এ সমান সমান, আসলে আমার ভেরিয়েবলগুলো এই জন্য আমি এখানে দিচ্ছি, কোনো তোমরা আবার ওটাকে মিলাই ফেলো না। এর মান 0, বির মান 0, সির মান 0, ঠিক আছে, সরি সির মান 0। আবার বি সমান সমান আমরা দিব এ সমান সমান 1, বি সমান সমান 1, সি সমান সমান 0। সি নাম্বার প্রশ্ন থাকবে এ সমান সমান 1, বি সমান সমান 0, সি সমান সমান 1। ডি নাম্বারের প্রশ্ন থাকবে এ সমান সমান 1, বি সমান সমান 1, সি সমান সমান 1। তাহলে অ্যান্সার কোনটি হবে? তোমরা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এই ধরনের হায়ার অর্ডারের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় থাকবে। তো ওয়াই সমান সমান 1 হবে কখন, অর্থাৎ এই আউটপুটের মান আমরা কখন 1 পাবো, অর্থাৎ আমরা এটাও অ্যান্সার হবে এবং এটাও অ্যান্সার হবে, এটাও অ্যান্সার হবে। সো অ্যান্সার হবে না এটি। তো আমরা এইভাবে যদি প্রশ্নটাকে এবার ঘুরায় দিই, তোমাদের পরীক্ষায় অনেক সময় এই ধরনের প্রশ্ন থাকে যে ওয়াই সমান 1 হবে না যখন, 1 হবে না যখন কখন 1 হবে না। তো দেখতে পাচ্ছি যে তার মানে কি, এই ক্ষেত্রেও 1 হবে, দেখো এর মান 1, বির মান 1, সি ইকুয়াল টু 0। তার মানে কথা দেখো এর মান 1 আছে এবং বির মান আছে কত 1, সির মান 0, সেক্ষেত্রে আউটপুট কি হয়েছে 1। এই ঘটনাটা দেখো, তাহলে 1 হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছ তোমরা এইটাতে। তো পরেরটা দেখি এর মান 1, বির মান 0। সো এর মান 1, বির মান 0, ঠিক আছে, এর মান 1, বির মান 0,
সির মান 1। সো তাহলে কোন ঘটনা হচ্ছে এই ঘটনা, তাও কিন্তু আউটপুট 1। এবং লাস্টে যেটা দেখতে পাচ্ছি a সমান 1, b সমান 1, c সমান 1, তার মানে কোন ঘটনা, এই ঘটনা। সো আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রেও 1 হবে, এই ক্ষেত্রেও 1 হবে, এই ক্ষেত্রেও 1 হবে। তাহলে 1 হবে না কোন ক্ষেত্রে, 1 হবে না এই ক্ষেত্রে। সো রাইট অ্যান্সার হচ্ছে এটা। তো এই ধরনের প্রশ্ন অনেক সময় তোমাদের আসবে, যুক্তি বর্তনী আঁকায় দিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে। সো আমি একটু পড়াই নেই, তারপরে দেখাবো কী ধরনের প্রশ্ন তোমাদের আসবে। বেসিক জিনিসগুলো শেখানোর পর কিভাবে কোথা থেকে প্রশ্ন আসে সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা দুইটি লজিক গেট নিয়ে অলরেডি আইডিয়া পেলাম। তো আমরা এবার 3 নাম্বার লজিক গেট বা যুক্তি বর্তনী নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে কি, তোমরা জানো 3 নাম্বার লজিক গেট বা যুক্তি বর্তনী হচ্ছে আমাদের নট গেট। তো নট লজিক গেট, নট লজিক গেটটা হচ্ছে এমন একটি যুক্তি গেট, লজিক বর্তনী বা যুক্তি বর্তনী যেটির শুধুমাত্র একটি মাত্র ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট থাকবে। তো সেটা আমরা এখন একটু দেখব। একটি মাত্র ইনপুটের জন্য, একটি মাত্র আউটপুটের জন্য আমরা কী ধরনের ইনপুট আউটপুট সত্য সারণীর মাধ্যমে উপস্থাপন করতে পারি। তো আমরা ইতিপূর্বে জেনেছো যে আমরা এর মান যদি 0 দিই তাহলে আউটপুটে পাবো 1, আর এর মান যদি 1 দিই আউটপুটে পাবো 0। এটি হচ্ছে নট গেটের মৌলিক অপারেশনের কথা। তো এখন আমরা দেখব যে নট গেটটা দেখতে আসলে কেমন হয়। তো নট গেটটা তোমরা জানো, তোমরা ইতিপূর্বে দেখেছো। সো আমরা যদি এইভাবে দেই নট গেটটা, ধরো এখানে ইনপুট হবে একটি, তোমাদের এর আগে যে গেটগুলো দেখালাম সেগুলোতে ইনপুট একাধিক হবে। সো এখানে দিব আমরা এ কমপ্লিমেন্ট। তার মানে আমার সত্য সারণীটা কীভাবে হবে, অর্থাৎ সত্য সারণীটা হচ্ছে এরকম, দুইটি ভেরিয়েবলের জন্য আমাদের কি হবে, অর্থাৎ এখানে যদি দিই এ, এখানে হবে এ কমপ্লিমেন্ট। তার মানে এর মান 0 হলে এখানে হবে 1, এখানে 1 দিলে এখানে হবে 0। তো এটা কার সত্য সারণী তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে সত্য সারণী কার, নটে। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত তোমরা মোটামুটি জানো, অলরেডি গত ক্লাসেও এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছিল। এবার আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ এটি মৌলিক গেটের অংশ নয় কিন্তু গেটের মতো দেখতে, যাকে একটি গেট বলা হয়। তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ যে এরকমভাবে একটা চিহ্ন দেওয়া আছে। সো আমি যদি এরকমভাবে একটা জিনিস লিখি, তোমাদের অনেক সময় পরীক্ষা এটা আসে, তো যাতে করে অনেকে কনফিউশনে পড়ে যাও, তখন আবার বলবো স্যার আপনি তো এটা নিয়ে কথা বলেননি। আমি যদি এ দেই তাহলে এটার সামনে কি পাবো, তোমরা দেখো যে নট গেট হওয়ার জন্য এর মাথায় একটা টুপি রয়েছে। সো এইরকমই দেখতে, কিন্তু এর মাথায় কোনো টুপি নাই। তাহলে এই গেটটার নাম কি, এই গেটটার নাম হচ্ছে বাফার গেট, BUFFER, বাফার গেট। এটি একটি গেট যেটি মৌলিক গেটের অংশ নয়, কিন্তু এটিকে অন্য এই গেট নামে পরিচিতি রয়েছে এবং এটিকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। সো এই গেটটার নাম ইনপুট যা দিবা আউটপুটও তাই পাবা। ঠিক আছে, এ দিলে এ দিলে এই পাবা। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এই সত্য সারণী যদি এ দাও এই পাবা, 0 দিলে 0, যদি তুমি 1 দাও তাহলে 1ই পাবা। তো এখন কথা হচ্ছে এটি কিন্তু আমাদের মৌলিক গেটের অংশ নয়, এটি আমি অতিরিক্তভাবে তোমাদেরকে একটু পড়াই দিলাম, কারণ অনেক সময় টিকচিহ্নিত এই ধরনের প্রশ্ন আসে। তো সেটা কি, কেন এই গেটটি ব্যবহার করা লাগবে, বাফার গেট কি, বাফার গেট কেন ব্যবহার করা হয়। বাফার গেট হচ্ছে এমন একটি গেট যেটি অনেক সময় কোনো একটি যুক্তি বর্তনীর ক্ষেত্রে অনেকগুলো ইনপুট যখন আমরা দেই, সেই ইনপুটগুলোকে মার্জ করার জন্য, একত্রিত করার জন্য এই বাফার গেটটা অনেক সময় আমাদের ব্যবহার করা লাগে। তো এটা আমাদের পরবর্তীতে তোমাদের সিলেবাসে সেটা নিয়ে বিস্তারিত কথা নেই। তোমরা যদি পরবর্তীতে হায়ার এডুকেশনে যাও তাহলে এই বিষয়টা নিয়ে হয়তো বেশ কিছু পড়তে পারবা। সো আমরা এখন পর্যন্ত যে গেটগুলো নিয়ে কথা বললাম সেটি হচ্ছে মৌলিক গেট, কিন্তু বাফার গেট মৌলিক গেটের অংশ নয়। আমি আবারও বললাম এটি একটি স্পেশাল গেটের মধ্যে পড়ে, অন্য গেট হিসেবে চিন্তা করা হয়। সো আমাদের মৌলিক গেট মূলত 3টি, অ্যান্ড, অর, নট। তো এই গেটগুলো আমরা অলরেডি জানতাম কেন এদেরকে মৌলিক গেট বলা হয়। আমরা ইতিপূর্বে বলেছি যে মৌলিক গেট এদেরকে এই কারণেই বলা হয় কারণ এরা হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক অপারেশন রয়েছে সেই মৌলিক অপারেশনগুলোর উপর ভিত্তি করে এরা মূলত কাজ করে এবং এদের সাথেই রিলেশন রেখে এই গেটগুলো তৈরি বা প্রস্তুত করা হয়েছে, যার কারণে এদেরকে মৌলিক গেট বলা হয়। সো এবার আমরা একটু যৌগিক গেট নিয়ে কথা বলবো। এবার এখন আমার আলোচনার টপিকটা হচ্ছে যৌগিক গেট, অর্থাৎ যৌগিক গেট। তো যৌগিক গেট আমরা এবার দেখব। তো যৌগিক গেট কী জিনিস তোমরা জানো যে মৌলিক গেট আমরা 3টা অলরেডি পড়েছি। তো 3টা গেটের চিহ্ন কেমন অলরেডি তোমরা জানো, 3টি গেট দেখতে কেমন সে বিষয়টা তোমরা অলরেডি দেখেছো বা জানো। সেটি হচ্ছে 1 নম্বরে অ্যান্ড গেট। তো আমি এটা একটু দেখাবো, মানে ডট দেখতে কেমন, এরকম ডির মতো, অর্থাৎ যদি এ দেয়া যায় বি দেয়া যায় আউটপুটে হবে এ বি। আরেকটা হচ্ছে ওয়ার গেট, মানে কি যোগ, তোমরা জানো এটি হচ্ছে এইরকম চিহ্ন, এরকম মাছের মাথার মতো কিছুটা, এ বি আউটপুটে হচ্ছে এ প্লাস বি। এরপর হচ্ছে নট গেট, তোমরা জানো এটা হচ্ছে কমপ্লিমেন্ট বা পরিপূরক টাইপের। সো এটার জন্য তোমরা এরকম দেখেছো, এগুলো নিয়ে কথা বললাম। সো এই কমপ্লিমেন্ট শেষ। এগুলো ছিল আমাদের মৌলিক আলোচনা, মৌলিক গেট এই 3টা নিয়ে আমরা প্রথমত কথা বললাম। সো আমাদের যৌগিক শিখতে গেলে এই মৌলিক গেটগুলো নিয়ে কাজ করতে হবে। তোমরা ছোটোবেলায় দেখেছো
যে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ নিয়ে কথা বলা হয়েছিল। তো মৌলিক পদার্থটা কী জিনিস ছিল, অর্থাৎ যারা ইউনিক, তো যাদেরকে ভাঙলে আমরা ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পেতাম না, তাদেরকে মৌলিক পদার্থ বলা হতো। আর যৌগিক পদার্থ ছিল যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়াও অন্য কোনো পদার্থ পাওয়া যেত, তাদেরকে যৌগিক পদার্থ বলা হতো। তো আমি পদার্থর এখানে কেমিস্ট্রিকে টেনে নিয়ে আসছি একটি কারণেই, যে আসলে মৌলিক যৌগিকের কনসেপ্টটা বিশ্লেষণ করার জন্য। ব্যাপারটা এরকম যে ধরো আমি তোমাকে একটা সাবজেক্ট পড়াচ্ছি, ধরো আইসিডি পড়াচ্ছি, সো আমার কাজটা কি? মৌলিক কাজ। কিন্তু আমি যদি তোমাকে বলি যে আমি তোমাকে আইসিডি পড়াবো, ম্যাথ পড়াবো, ফিজিক্স পড়াবো, তখন কিন্তু আমার কাজটা হয়ে গেল যৌগিক। অর্থাৎ তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা দাঁড়ালো এটা যে আমি মৌলিকভাবেও কাজ করতে পারি, যৌগিকভাবেও কাজ করতে পারি। অর্থাৎ আমাকে যদি 10 দিন পরে বলা হয় যে আপনার এত কিছু পড়ার দরকার নেই, আপনি শুধু ম্যাথ পড়ান, সো আমি যেমন ম্যাথটাই পড়াবো। যদি বলা হয় যে আপনি শুধু ফিজিক্স পড়ান, সো আমি শুধু ফিজিক্সটাই পড়াবো। তো এই যে যখন আমি নির্দিষ্ট একটা নিয়ে কাজ করছি তখন আমার কাজটা হচ্ছে মৌলিক, কিন্তু আমি যখন অনেকগুলো নিয়ে কাজ করছি তখন কাজ হচ্ছে আমার যৌগিক। তাহলে এখান থেকে দুইটি জিনিস বোঝা গেল, একটি হচ্ছে যারা মৌলিক তারা একটা নির্দিষ্ট কাজই করতে পারে, আর যারা যৌগিক তারা নির্দিষ্ট কাজ ছাড়া একাধিক কাজ করতে পারে। আরেকটা আমরা এখান থেকে শিখলাম যে যারা যৌগিক তারা কিন্তু মৌলিক কাজও করতে পারে, যৌগিক কাজও করতে পারে। ব্যাপারটা এমন, আমি তোমাদেরকে ইতিপূর্বেই বললাম, আমি তোমাকে 3টে সাবজেক্ট পড়াচ্ছি, সো আমার কাজটা যৌগিক। তার মানে আমাকে যদি বলা হয় আপনি শুধু একটা সাবজেক্ট পড়ান, সেটাও আমি পড়াতে পারবো। তো এই ক্ষেত্রে দেখা গেল আমি মৌলিক হিসেবে কাজ করছি, যৌগিক হিসেবে কাজ করছি। তো এখানে একটা বিষয় খেয়াল করবে যে আমাদের যে যুক্তিবর্তনীর গেটগুলো রয়েছে, মৌলিক গেট এবং যৌগিক গেট, এই যৌগিক গেটগুলো মৌলিক হিসেবে কাজ করতে পারে, যৌগিক হিসেবে কাজ করতে পারে। এখন সেটা একটা গল্প তো আমরা দেখলামই, কিন্তু এখানে আরও একটা গল্প রয়েছে। তো সেই গল্পটা কি? যেমন আমাদেরকে যদি বলা হয় যে আপনি মৌলিক পদার্থগুলোকে মিক্সড করে একটা যৌগিক পদার্থ তৈরি করেন, সেটা কিন্তু আমরা করতে পারবো। আরেকটা কথা হলো যে আমাদেরকে যদি ওই সেম টাইপের যৌগিক পদার্থ কোথা থেকে কালেক্ট করতে বলা হয়, সেটাও কিন্তু আমরা পারবো। তো এক্সাম্পল, আমাকে যদি বলা হয় আপনাকে হাইড্রোজেন দেওয়া হলো আর অক্সিজেন দেওয়া হলো, আপনি এই দুটো নিয়ে পানি তৈরি করেন, তার মানে কি দুইটি মৌলিক জিনিস আমি একত্রে মিশিয়ে যৌগিক করে ফেলেছি, আর আমি ন্যাচারালি কিন্তু পানি পাই, সেটাও কিন্তু আমাদের যৌগিক পদার্থ। অর্থাৎ মৌলিকগুলোকে মিক্সড করে যৌগিক বানালাম, আবার যৌগিক এমনিতেও পাওয়া যায়। তো আমরা আজকে দেখব যে এখানে যে গেটগুলো রয়েছে, মৌলিক গেট রয়েছে, অর্থাৎ প্রথম যে যৌগিক গেট রয়েছে, তাহলে তার নাম হচ্ছে ন্যান্ড গেট। নাম কি? ন্যান্ড, NAND, ন্যান্ড গেট। ঠিক আছে, ন্যান্ড গেট। এই ন্যান্ড গেট নামটা শুনেই তোমরা বুঝতে পারছো। সো প্রথম কথা, আমরা এটাকে দুইটি মৌলিক গেটকে একত্রিত করে একটি যৌগিক গেট বানাবো, ঠিক যেমন করে হাইড্রোজেন আর অক্সিজেন মিলিয়ে বানাইছি। তো দেখতে পাচ্ছ এর সাথে যদি আমি এর সাথে যদি আমি নট যুক্ত করি, তাহলে কিন্তু আমার ন্যান্ড হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মৌলিক গেট দিয়ে যৌগিক গেট বানানো। ঠিক আছে, তাহলে এটার আমরা বর্তনী বা সার্কিটটা কীভাবে আঁকাবো? তোমরা জানতে পেরেছো অ্যান্ড গেটের জন্য চিহ্ন কী ছিল ইতিপূর্বে। অ্যান্ড গেটের চিহ্ন ছিল এরকম। সো আমরা এরকম একটা অ্যান্ড গেটের চিহ্ন আঁকাবো, এই যে এরকম ডির মতো। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ AB, তাহলে আউটপুটে কী বের হবে? AB। তাহলে নট গেটের চিহ্ন কেমন তোমরা জেনেছো, এই যে নট গেট, এই যে। সো আমি যদি এইভাবে নট গেটের চিহ্ন এরকম করে দেই, তাহলে কি হবে? তোমরা জানো নট গেট হচ্ছে এমন একটা গেট যাক দিবা তার কমপ্লিমেন্ট হবে। যদি তুমি এখানে XYZ দাও, তাহলে আউটপুট হবে X × Y × Z কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো আমরা দেখতে পেলাম এখানে দিয়েছি AB, তাহলে আউটপুটে কি হবে? AB কমপ্লিমেন্ট। আমরা অলরেডি দেখে ফেললাম। তো এটা কি হলো? তোমাদের একটু আগে আমি বলেছি যে দুইটি মৌলিক গেটকে কম্বাইন করে আমি একটি যৌগিক গেট বানাচ্ছি। অর্থাৎ আমি হাইড্রোজেন আর অক্সিজেনকে মিলিয়ে পানি বানালাম, অর্থাৎ দুইটি মৌলিক পদার্থকে মিক্স করলাম। তো এখানেও দেখো এন্ডও একটা মৌলিক গেট, আবার নটও একটি মৌলিক গেট। দুইটি গেটকে কম্বাইন করে আমি একটি যৌগিক গেট বানায় ফেলেছি, যার নাম হলো ন্যান্ড গেট। কিন্তু ন্যান্ড গেট আমরা একটা এমনিতেও পাই, যার লজিক্যাল চিহ্নটা হচ্ছে এরকম, এই টাইপের। অর্থাৎ এরকম A দিব, এখানে B দিব, সে এর মাথায় একটা টুপি দিব, আউটপুট হবে AB কমপ্লিমেন্ট। শেষ। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা দাঁড়ালো এরকম যে অ্যান্ড গেটের যা আউটপুট ন্যান্ডের তার উল্টো। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ডের আউটপুট কি হয়, যাদেরকে দিয়েছো তাদেরকে আউটপুটে পাচ্ছ ডট অবস্থায়। কিন্তু যখন ন্যান্ডে ইনপুটটা ঢোকাচ্ছ তখন আউটপুটে কি আসছে? অর্থাৎ যে ইনপুটগুলো দিয়েছো সেই ইনপুটগুলো ডট হয়ে কমপ্লিমেন্ট হচ্ছে। দেখো AB দিয়েছো, আউটপুটে পেয়েছি AB কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি তার ট্রুথ টেবিল বা সত্য সারণী আঁকাতে চাই, তাহলে সেটা কীভাবে হবে? আমি তোমাদের 2 ভেরিয়েবলের জন্য আঁকাচ্ছি, যেহেতু আমার বোর্ডের জায়গা কম, সো আমি এই জন্য 3 ভেরিয়েবলের জন্য আঁকাচ্ছি না। তোমরা একটু নিজেরাই সেটা 3 ভেরিয়েবলের জন্য আঁকাবা, এটা তোমাদের HWর মধ্যে ইনক্লুডেড থাকবে। ঠিক আছে, আচ্ছা। সো দেখো আমরা 3 ভেরিয়েবলের জন্য, সেক্ষেত্রে 2 ভেরিয়েবলের জন্য কীভাবে আমরা কাজটা করব তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে আমি AB নিব, তারপরে দেখো
অর্থাৎ আমাদের যেহেতু দুইটি ইনপুট, আমরা চারটি সিকোয়েন্স হবে, অর্থাৎ এর জন্য একটা, বির জন্য একটা, এ বি কমপ্লিমেন্ট। সো এটি কার জন্য সত্য সারণী? সত্যক সারণী অবশ্যই কার জন্য সত্য সারণী হবে সেটা লিখে দিতে হবে, NAND গেটের জন্য। কার? NAND গেটের জন্য। সো এ বি আউটপুট হবে এ বি অ্যান্ড এ বি কমপ্লিমেন্ট। তাহলে দেখো এ পর্যন্ত কি আছে? এ পর্যন্ত হচ্ছে অ্যান্ড, তার NAND হতে গেলে কী করতে হবে? সেটা লিখে একটা কমপ্লিমেন্ট দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ অ্যান্ডের আউটপুট যে যা যাচ্ছে তার ডট ডট হয়ে থাকছে, আর NANDের কি যারা যাচ্ছে তারা ডট হয়ে কমপ্লিমেন্ট হচ্ছে। সো ইনপুটগুলো কীভাবে সাজাবো? 0 0 1 1 0 1 0 1। তাহলে আউটপুট কী হবে? দেখো এই পর্যন্ত তো অ্যান্ড, সো 0 0 হলে 0, 0 1 হলে 0, 1 0 হলে 0, 1 1 হলে 1। তাহলে এর উল্টে যাবে, যেহেতু NANDের আউটপুট কী হবে? 1 1 1 0। সো এটি হচ্ছে আমাদের যৌগিক গেট। তো আমি এখানে আবারও তোমাদেরকে বলি, আমরা NAND গেট যৌগিক গেট হিসেবে দুইটি গেট রয়েছে, একটি হলো NAND গেট। তো NAND গেট আমরা কী করলাম? প্রথমত দুইটি মৌলিক গেটকে কম্বাইন করে একটি যৌগিক গেট তৈরি করেছি, যেমন AND গেটের সাথে নট গেটকে মিক্সড করছি, সো NAND গেট হয়েছে। সো AND গেটের চিহ্ন আঁকিয়েছি এখানে, নট গেটের চিহ্ন এখানে আঁকিয়েছি। সো ইনপুট দিয়েছি এ বি, আউটপুট পাইলে আমরা ফাইনালি এ বি কমপ্লিমেন্ট। এবার আমরা কোনো মৌলিক গেটকে মিক্সড করি নেই, আমরা একটা অলরেডি যৌগিক গেট হিসেবে একটা গেট পাই, সেটি হচ্ছে NAND গেট। তার লজিক্যাল চিহ্নটা হলো এরকম, অর্থাৎ অ্যান্ডের মতোই মাথায় একটা টুপি। সো ইনপুট যারা যাবে তারা ডট হয়ে হবে কমপ্লিমেন্ট। তো সেক্ষেত্রে আমরা কি করলাম? দুই ভেরিয়েবলের জন্য একটা আমরা সত্য সারণী আঁকালাম, তোমরা দেখতে পাচ্ছ। সো এই পর্যন্ত আমার অ্যান্ডের মতোই ছিল, এই পর্যন্ত শুধু এ বি কমপ্লিমেন্ট। সো এই লাইনটার মানগুলোকে আমরা চেঞ্জ করে বা উল্টাই দিলাম। তো ঠিক একইভাবে যদি আমাদের এখানে তিন ভেরিয়েবল থাকে, তো আমরা কী কাজ করব? এ বি সি। সো এ বি সি, তো আউটপুটে কী হবে? এ বি সি কমপ্লিমেন্ট। তো আমার যেহেতু জায়গা নেই তিন ভেরিয়েবলের জন্য, সেটি আমি লিখতে পারলাম না, তোমরা এটা বুঝে নিবে বা তোমরা নিজেরাও করবে। ঠিক একইভাবে এর আগে যেভাবে আমি তিন ভেরিয়েবলের জন্য করিয়েছিলাম সেভাবে করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি নেক্সট একটি জিনিস কথা বলবো। তো আমাদের 2 নাম্বার গেট, এবার 2 নাম্বার। সো এটা এবার হবে, আমরা নর গেট নিয়ে কথা বলবো। নর, এন ও আর, এটি হলো আমাদের যৌগিক গেট। তাহলে নর গেট কীভাবে হয়? অর্থাৎ অরের সাথে যদি নর যুক্ত করো, নট যুক্ত করো, তাহলে তার নাম হয়ে যায় নর গেট। ঠিক আছে, নর গেট। এখানেও আমরা দুইটি মৌলিক গেটকে যুক্ত করলাম। কাকে কাকে? এই যে অরের সাথে নটকে যুক্ত করেছি, করার পর একটি যৌগিক গেট অলরেডি হয়ে গেছে। তো এখন যৌগিক গেট যখন হয়ে গেছে, তো আমরা কী কাজ করতে পারি? তাহলে এর চিহ্নগুলো আমাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ চিহ্নগুলো দেখতে কেমন হবে সেটি নিয়ে একটু কথা আছে। সো এখন দেখো আমরা কী কাজ করব? আমরা যদি একটা অর গেট আঁকাই, তো অর গেটটা দেখতে কেমন হবে? তোমরা জানো এরকম একটা অর গেট হয়, অর্থাৎ এখানে যদি আমি ইনপুট দিই এ বি, আউটপুটে পাবো এ প্লাস বি। যেহেতু নট গেট যুক্ত করতে হবে তার মাথায়, তাহলে আমরা যদি তার মাথায় এরকম করে নট গেট দিই, তো তোমরা অলরেডি জেনেছো যে যদি নট গেটে যদি তোমার নাম দাও, তাহলে সেখানে তোমার নাম হয়ে কমপ্লিমেন্ট হবে। তাহলে এখানে ইনপুট, এর যেটা ইনপুট সেটা এখানে হয়ে গেলো কি? এ প্লাস বি। তাহলে এই এ প্লাস বিটা কার ইনপুট? এই নট গেটের ইনপুট। ইনপুট মানে যেটা যাচ্ছে, আউটপুট কী হবে? এটার উপর লিখে আমরা কমপ্লিমেন্ট দেবো। সো এ প্লাস বি কমপ্লিমেন্ট। তো এটা হচ্ছে আমাদের মৌলিক গেটগুলো মিলায় আমরা নর গেট তৈরি করলাম। কিন্তু একটা নর গেট আমরা অলরেডি পাই, সেটা চিহ্নটা কেমন? এই যে দেখো আগের মতোই, সেই রকম আমাদের একটা চিহ্ন আঁকা দেবো অরের মতো, মাথায় একটা টুপি। তাহলে এখন ঘুরে ফিরে একটা জিনিস তোমরা খেয়াল করো, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কেন আমি গত ক্লাসটা আজকে রিভিউ করলাম। এর মধ্যে এর একটি কারণ, তুমি যদি অ্যান্ডের চিহ্ন জানো তাহলে কিন্তু তুমি NANDের চিহ্ন আঁকাইতে পারবা। তুমি যদি অ্যান্ডের সত্যক সারণী জানো তাহলে কিন্তু তুমি NANDের সত্যক সারণী আঁকাইতে পারবা। তো একইভাবে তুমি যদি অরের চিহ্নটা জানো, অর গেটের সিম্বলটা বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি নর গেটের চিহ্নটা বুঝতে পারবে এবং আউটপুটও তুমি অলরেডি করতে পারবে। একইভাবে তার সত্যক সারণীও কিন্তু তুমি করতে পারবে। কিন্তু তুমি যদি অ্যান্ড অর নটটা না বোঝো, তাহলে NAND এবং নর তাদের চিহ্নগুলো দেখতে কেমন এবং তাদের কী ইনপুট হলে আউটপুট কী হবে সেটাও তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। তো আমরা একটা জিনিস এখন খেয়াল করি, আমরা যদি একটু সত্য সারণীটা আঁকাই, আবার এখানেও তোমরা দেখতে পাচ্ছ এবার একটু আমি জায়গা পেয়েছি, একটু আমি জায়গা বের করে নিয়েছি। অর্থাৎ আমি এইটাকে একটু এই পাশ থেকে লিখি, অর্থাৎ অর প্লাস নট সমান সমান নট। ঠিক আছে, তো এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি 2 ভেরিয়েবলের জন্য লিখছিলাম এখানে, অর্থাৎ 3 ভেরিয়েবলের জন্য যদি আমি এখানে বর্তনীটা আঁকাই বা তৈরি করি, সো অবশ্যই এটা কমপ্লিমেন্ট দিতে হবে এ বি সি। সো এ হবে এখানে, বি হবে এখানে, সি হবে এখানে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো একটা জিনিস এখানে খেয়াল করো, তাহলে আমি 2 ভেরিয়েবলের জন্য সত্য সারণীটা কীভাবে হবে? আমি প্রথমত এই যে 2 ভেরিয়েবলের জন্য আঁকাচ্ছি সত্য সারণী। আচ্ছা, আমি আজকে দুইটাই তোমাদের একটু আঁকাই দিই। আমি সামনে একটা আঁকাই দিই, গতটা আঁকাই দিতে পারিনি, তো তোমরা একটু অবশ্যই করে নিবে সেগুলো। আচ্ছা, এই আমার যেহেতু প্রথমে আমাকে আঁকাতে হবে 4টি ইনপুট, অর্থাৎ এর জন্য একটি, বির জন্য একটি, এ প্লাস বি একটি, এ প্লাস বি হয়ে একটা কমপ্লিমেন্ট। ঠিক আছে, আচ্ছা, সো আমাকে এখানে লিখতে হবে সত্যক সারণী কার? নোর। ঠিক আছে, লিখে দিতে হবে।
সে এ বি, তাহলে আউটপুট এখানে কী হবে এ প্লাস বি অরের মতো, তারপরে এ প্লাস বি হয়ে কমপ্লিমেন্ট। সো 0 0 1 1 0 1 0 1 আমরা লিখলাম, তাহলে আউটপুট কী হবে, অর্থাৎ যে কোনো একটি 1 হলে 1 হবে, নো দুইটি 0 হলে 0 হবে, বাকি সব ক্ষেত্রে 1 হবে। এটা এখন উল্টে দেবো, তো 1 0 0 0, ঠিক আছে। আচ্ছা, তোমাদের একটু আগে একটা সৃজনশীল প্রশ্ন দেখিয়েছিলাম, বলছিলাম টিক চিহ্নের ক্ষেত্রে যে জেডের মান কখনো 1 হবে, এই ক্ষেত্রে এরকম প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে। সো আমি যদি এটাকে এখন ওয়াই বলি বা যে কিছু বলি, আচ্ছা এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট। আচ্ছা, 3 ভেরিয়েবলের জন্য এখন কী হবে, একই কাজ, অলরেডি তোমরা এর আগেও দেখেছো। সত্যক সারণী প্রথমে লিখতে হবে, সারণী ন। সো কয়টি ইনপুট হবে আমাদের এখানে, 1 2 3 4 5 6 7 8। সো এ এর জন্য একটা, বি জন্য একটা, এবিসির জন্য একটা, আরেকটা, ঠিক আছে। এর আগে তোমরা নেটের জন্য এটা তৈরি করে নিবে, এ বি সি, এ প্লাস বি প্লাস সি, একটা হলো এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো তোমরা জানো যে 4টা 0 হবে, প্রথমে 4টা 1 কেন হবে, এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলেছি। যদি না বুঝতে পারো, আমার লজিক ফাংশন সিম্পলিফিকেশনের লজিকের একটি বেসিক ক্লাস রয়েছে, ক্লাস নং 2, সেটা তোমরা দেখে নিবে। আচ্ছা, সো আমরা কী হবে, সব 3টে 0 হলে 0, বাকি সব ক্ষেত্রে আমরা 1 পাচ্ছি। হ্যাঁ, এটা উল্টে যাবে, 1 0 0 0 0, শেষ। আমার কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। সত্য সারণী আমি লিখে ফেলেছি 3টা গেটের জন্য। অর্থাৎ আমরা দেখলাম, তোমরা শব্দই দেখতে পেয়েছো যে আমরা যে 3টি মৌলিক গেট পড়েছি, অ্যান্ড অর নট। যৌগিক গেট পড়লাম আমরা 2টি, একটি হলো ন্যান্ড গেট, একটি হলো নর গেট। তো ন্যান্ড গেটকে আমরা করেছি কি, আমরা 2টি মৌলিক গেটের মাধ্যমেও তাকে তৈরি করেছি এবং তার সত্য সারণী আমরা লিখেছি। এবং আমরা যে যৌগিক গেট হিসেবে যেটি রয়েছে সেটিও আমরা আঁকাইছি 2 ভেরিয়েবলের জন্য, 3 ভেরিয়েবলের জন্য। 3 ভেরিয়েবলের জন্য সত্য সারণীটা আমি তৈরি করিনি, তোমরা অবশ্যই সেটিও করে নেবে। আর নর গেটের ক্ষেত্রে আমি কি করলাম, মৌলিক গেট দিয়ে নর গেট তৈরি করলাম, পাশাপাশি নর গেটের যে চিহ্ন রয়েছে সেটিও আমি লিখলাম। 2 ভেরিয়েবলের জন্য সত্য সারণী লিখেছি, 3 ভেরিয়েবলের জন্য সত্য সারণী লিখেছি। তো এখানে একটা গল্প রয়েছে, সেই গল্পটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি কি, সেটি হচ্ছে যে আমাদের মৌলিক গেটগুলো শুধু মৌলিক কাজ করতে পারে, কিন্তু যৌগিক গেটগুলো মৌলিক হিসেবেও কাজ করতে পারে, আবার যৌগিক হিসেবেও কাজ করতে পারে। যে জন্য যৌগিক গেটকে সার্বজনীন গেট বলা হয় বা ইউনিভার্সাল গেট বলা হয়। তোমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে যৌগিক গেট অর্থাৎ ন্যান্ড গেটকে কেন যৌগিক গেট বলা হয়, বা ন্যান্ড গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়, বা ন্যান্ড গেটকে বা নর গেটকে সার্বজনীন গেট বলা হয় কেন, ব্যাখ্যা করো। তো সেই অনেকগুলো প্রশ্ন রয়েছে, সেগুলো সবগুলোর উত্তর একই রকম, সেগুলো নিয়েও আমি বিস্তারিত কথা বলবো, তোমরা একটু দেখলে। সো আমরা আজ পর্যন্ত দেখলাম যে আমরা এখন পর্যন্ত কয়টি গেট নিয়ে কথা বললাম, আমরা এখন পর্যন্ত 5টি গেট নিয়ে পরিচয় দেখেছি এবং 5টি গেটের সিম্বল বা চিত্রগুলো আমরা দেখেছি। তার মধ্যে হচ্ছে একটি অ্যান্ড গেট, একটি অর গেট, একটি নট গেট, এগুলো 3টি মৌলিক গেট। এবং আজকে 2টি গেট পড়লাম যাদেরকে যৌগিক গেট বলা হয়, অর্থাৎ ন্যান্ড গেট এবং নর গেট। এই যৌগিক গেটগুলো মৌলিক হিসেবে কাজ করতে পারে, যৌগিক গেট হিসেবে কাজ করতে পারে। এই কারণেই এই ন্যান্ড এবং নর গেটকে সার্বজনীন বা ইউনিভার্সাল গেট বলা হয়, ঠিক আছে। আমরা এগুলো নিয়েও প্রশ্ন আসে, সো এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। এছাড়াও আরও 2টি লজিক গেট বা যুক্তি বর্তনী রয়েছে যাদেরকে বলা হয় স্পেশাল গেট, যাদের বলা হচ্ছে স্পেশাল গেট। আমি আবারও বলছি, যাদেরকে বলা হচ্ছে স্পেশাল গেট। এই স্পেশাল গেট হিসেবে 2টি গেট রয়েছে যাদেরকে বলা হচ্ছে এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর, ঠিক আছে। তো আমি দেখি তাহলে সেই 2টি গেট নিয়ে একটু কথা বলি। তোমরা যারা এখানে এই ক্লাসগুলো করতেছো, তোমাদের পদার্থবিজ্ঞানেরও পড়া কিন্তু অলরেডি এখান থেকেই হয়ে যাচ্ছে। সো একই জিনিস তোমাদের ওখানেও তোমরা পাবা পদার্থবিজ্ঞানের 2য় পত্রে। সো যারা এখানে সুন্দরভাবে ক্লাসগুলো বুঝবে এবং ক্লাসগুলো রেগুলার করবে, তাদের ইনশাআল্লাহ পরবর্তী সময়ে ওগুলো নিয়ে কাজ করা বা তোমাদের কোনো প্রয়োজন সমস্যা হবে না, তোমরা খুব ভালো বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, সেটি হচ্ছে আমরা আজকে এখন যেটা নিয়ে কথা বলবো সেটিকে বলা হচ্ছে স্পেশাল গেট বা বিশেষ গেট, ঠিক আছে। আচ্ছা, বিশেষ গেট হিসেবে একটি গেটের চিহ্ন রয়েছে, সেটি হলো এক্স অর গেট বা এক্সক্লুসিভ অর গেট। তো সেটি দেখতে কেমন, আমি 1 নম্বরে লিখে রাখছি, এক্স অর গেট, ঠিক আছে, বা এক্সক্লুসিভ অর গেট। তো এই গেটটা দেখতে কেমন, এই গেটটা আসলে বিভিন্নভাবে উপস্থাপন করা আছে, আমি তোমাদেরকে একটিভাবে দেখাচ্ছি। এইভাবে দিয়ে এরকম করে দিয়ে এরকম করেও দেওয়া যায়, ঠিক আছে, অথবা এখানে টান না দিয়েও দেখা যায়। এইভাবে দেখো,
এই গেটটা দেখতে কিন্তু তোমার কাছে পুরোপুরি অ্যান্ড গেটের মতো, সরি অর গেটের মতো মনে হচ্ছে। দেখো এক্স অর, ঠিক আছে, অরের মধ্যে কিন্তু শুধু এক্সট্রা একটা এখানে টার্ন রয়েছে, এই টার্নটা ছাড়া আর অন্য কোনো চিহ্ন এখানে পার্থক্য নাই। সো তোমাকে অবশ্যই এগুলো নিখুঁতভাবে চিহ্নিত করে মাথায় রাখতে হবে। যদি রাখতে পারো তাহলে তুমি বুঝবা, আদারওয়াইজ তুমি বুঝবা না। তো এখন দেখো, যদি এখানে ইনপুট দাও এ, এখানে দাও বি, আউটপুটে কি পাবা? এ এক্সক্লুসিভ অর বি, এই যে এক্সক্লুসিভ অর। সো এখানে যে চিহ্নটা আছে সেটার নাম হলো এক্স অর সাইন। তোমাদের ইতিপূর্বে আমি বলেছিলাম এটার নাম হলো এক্স অর সাইন, এক্স অর সাইন, বা এটাকে এইভাবে লেখা যায় এক্স অর সাইন বা এক্সক্লুসিভ অর সাইন, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এইভাবে লিখলাম। তো সেক্ষেত্রে দেখো আমরা এটা দুই ভেরিয়েবলের জন্য এইভাবে দেওয়া আছে। তো তাহলে আমরা যদি সত্য সারণীটা আঁকাই, এটি খুবই গুরুত্বপূর্ণ সত্য সারণী, তোমরা অবশ্যই একটু খেয়ালভাবে দেখবে, কারণ এটি তোমাদের এই রিলেটেড বিষয়, তোমাদের পরীক্ষা তো আসে সরাসরি, তো অনেকেই বুঝতে পারে না, অ্যান্সার করতে পারে না। তো একটা জিনিস তোমরা খেয়াল রাখো। আচ্ছা, আমি আগে তোমাদের দুই ভেরিয়েবলের জন্য দেখাই, অর্থাৎ তোমরা দেখো একটু, আচ্ছা এ বি চিহ্ন হবে কি? এ এক্সক্লুসিভ অর বি। অবশ্যই লিখতে হবে সত্য সারণী কার? সত্য সারণী এক্স অর। আচ্ছা, তো আমরা কি লিখবো? 0 0 1 1 0 1 0 1। তো এখন আউটপুটটা কিভাবে হবে? তো তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, এক্সক্লুসিভ অর সেম ইনপুট সমান আউটপুট 0। আমি বলছি সেম ইনপুট আউটপুট 0। কীরকম? যেমন এরকম যদি হয় এক্স এক্সক্লুসিভ or x equal to 0, different input output 1, অর্থাৎ x exclusive or y equal to 1। অর্থাৎ আমি বলতে পারি যে এই যে 1 এক্সক্লুসিভ অর যদি 1 হয় তাহলে কি হবে? 0। 0 এক্সক্লুসিভ অর যদি 0 হয় ইকুয়াল টু 0 হবে। কেন হবে? এই যে দ্যাট ইজ দ্য মানে লজিক। অর্থাৎ আমরা একটু আগে বললাম যে সেম ইনপুট হলে আউটপুট হবে 0, অর্থাৎ এক্স এক্সক্লুসিভ অর এক্স ইকুয়াল টু 0। তাহলে এই এক্স এর মান যদি তুমি 0 0 দাও, এক্স এর মান এখানেও 0 এখানেও 0, দুটি এক্স মানে কি একই জিনিস, সো 0 0 একই জিনিস, তাহলে এখানে 0 হবে আউটপুট, এই 0টাই মানে 0 অ্যান্সার হবে। ঠিক একইভাবে যদি তোমরা তো জানো বুলিয়ান ভেরিয়েবল চলকের মান 0 1 হতে পারে, এর বাইরে কিছু না। সো এখানে যদি 1 দাও এখানে 1 দাও, তাহলে মানে দুইটা ইনপুট একই, সো এই ক্ষেত্রেও 0 হবে। এবার যদি তুমি 1 লিখে এক্সক্লুসিভ অর 0 দাও, তাহলে কিন্তু দুইটি আলাদা, এটি এই সূত্রের মধ্যে পড়ছে, তো সেক্ষেত্রে 1 হবে। এই 0 এক্সক্লুসিভ অর যদি 1 দাও, সেটিও আলাদা, দুইটি ইনপুট আলাদা, সেক্ষেত্রে 1। তো তোমরা এখন নিজেরাই বুঝতে পারছো যে এখানে কখন মান 1 হবে, কখন মান 0 হবে। 0 0 0 1 1 0 0 1 1 0 1 1, ঠিক আছে। এটি হচ্ছে তার সত্য সারণী। তো আমরা এটি দুই ভেরিয়েবলের জন্য অলরেডি দেখতে পেলাম। যদি এখন 3 ভেরিয়েবল থাকে তাহলে সেক্ষেত্রে কী কাজ করতে হবে সে বিষয়টা নিয়ে একটু কথা আমরা বলবো, ঠিক আছে। সো আমি 3 ভেরিয়েবলের জন্য দেখতে পাচ্ছি, তাহলে 3 ভেরিয়েবলের জন্য আমরা কী কাজ করব? আমি 3 ভেরিয়েবলের জন্য কিছু করবো না, এই যে একটি আগে লজিক চিত্রটা আমি আঁকাবো, এটি আমি এইভাবে আঁকাবো, এ বি সি, এখানে একটা টান দিব, এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি, এটি হচ্ছে আমার অ্যান্সার, অর্থাৎ আউটপুট। তাহলে 3 ভেরিয়েবলের জন্য সত্য সারণীটা আমি কীভাবে লিখবো, এটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা অবশ্যই এটি খেয়াল করবা। তোমাদের অনেকের বইয়ে এই জিনিসটা ভুল থাকে, তো ভুল যদি থাকে তাহলে সেটা আমি যেভাবে করে দিচ্ছি সেটি রাইট, সেভাবে তোমরা রাইট করে দিবে। তো 3 ভেরিয়েবলের জন্য আমাকে আগে আউটপুটটা আমরা আগে সাজাবো, অর্থাৎ কয়টি ইনপুট হবে আর কয়টি আউটপুট হবে। তোমরা জানো যে 3টি হবে, সরি 1 2 এ বি সি, আরেকটি জিনিস হবে। তো দেখো আমাদের এটা হচ্ছে ইনপুটের মান, তাহলে 8টি জিনিস হবে, 1 2, যেহেতু 3টি জিনিস 3টি ভ্যারিয়েবল, সো 2 টু দি পাওয়ার 3 গুলো 8টা সিকোয়েন্স হবে, 2 3 4 5 6 7 8। আচ্ছা, তো এখানে লিখবো এ, এখানে লিখবো বি, এখানে লিখবো সি, এখানে লিখবো এ এক্সক্লুসিভ অর বি, এবং লাস্টে লিখবো এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি। একটু পরিষ্কার করে লিখি তোমাদের বুঝতে সমস্যা যদি না হয়, এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি। আচ্ছা, তো এখানে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যে আমি কীভাবে আমি সত্য সারণীটা আঁকাচ্ছি বা কীভাবে কোন লজিকটা কি, তোমরা একটু বোঝার চেষ্টা করবে। কার? এক্স অর, ঠিক আছে। তো কেন আমি প্রথমে এ বি সি নিয়ে আবার এক্সক্লুসিভ অর বি নিলাম। তো একটা জিনিস তোমরা জানো, যদি এরকম 3 গুণন 2 গুণন 5 এরকম থাকে, তোমরা কি কাজ করো? অবশ্যই যে কোনো দুটি সংখ্যাকে গুণ করতে হবে, অথবা এই দুটিকে গুণ করার পরে রেজাল্ট বের হবে কত? 6। তার মানের সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে কিন্তু আমরা
রেজাল্টটা পেয়ে যাব। তো যখন আমার এরকম থাকবে যে এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি, তখন কি করব, অর্থাৎ আমাকে আগে এ বির মধ্যে একটা মান বের করে নিতে হবে, অর্থাৎ একটা মান আসবে এ এক্সক্লুসিভ অর বি, তার সাথে আমাকে এক্সক্লুসিভ অর করতে হবে সি, তাহলে কিন্তু আমি ফাইনাল রেজাল্টটা পেয়ে যাব। ঠিক আছে, ফাইনাল রেজাল্টটা মানটা পেয়ে যাব। কার মান পেয়ে যাব? এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সির মান পাবো। এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমরা এটা বোঝার চেষ্টা করবে অবশ্যই সবাই। এটা বুঝতে না পারলে তোমাদের কিন্তু পরবর্তীতে অনেক জটিলতা হবে, এবং আমি ওইভাবে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা 3 ভেরিয়েবলের জন্য তাহলে আমরা ইনপুটগুলো সাজাবো কীভাবে, অর্থাৎ 4টি 0 2 3 4 এবং 4টি 1 00 11। কেন এরকম হয় সেগুলো নিয়ে আমি ইতিপূর্বে ক্লাসে বলেছি তোমাদের, 0 1 0 1। তো আমরা এ এক্সক্লুসিভ অর বি, তোমরা কি জানো এ এক্সক্লুসিভ অর বি মানে কার মধ্যে ইনপুটগুলো, এ এবং বির মধ্যে। তো আমরা কি বললাম একটু আগে, এ এক্সক্লুসিভ অর বি মানে কি সেম ইনপুট আউটপুট 0, অর্থাৎ 0 0 হলে 0 1 1 হলে 0, বাকি সব ক্ষেত্রে 1। তো একটা জিনিস খেয়াল করো যে দুইটি মানে 1 কোথায় রয়েছে, সরি দুইটি মানে 0 রয়েছে, সেম কোথায় রয়েছে, এখানে দেখো দুইটি 0 0, তার মানে সেম। সো সেম ইনপুট হলে আউটপুট 0, এখানেও সেম ইনপুট আউটপুট 0, এখানেও ডিফারেন্ট 1, এখানেও ডিফারেন্ট 1, এখানেও ডিফারেন্ট 1, এখানেও ডিফারেন্ট 1। এই যে দেখো 1 1 দুটি একই জিনিস 0, 1 1 একই জিনিস 0, শেষ। সো আমরা এখন কি কাজ করবো, তার মানে আমরা এ এক্সক্লুসিভ অর বির মান পেয়ে গেছি। কোথায় আছে এ এক্সক্লুসিভ অর বির মান? এই জায়গাটাতে। তার সাথে আমরা কাকে এক্সক্লুসিভ অর করবো? সি কে। এই যে এই জিনিসটা আমি তোমাদের এখন বলছি, অর্থাৎ এ এক্সক্লুসিভ অর বির যে মান পেয়েছি তার সাথে সি কে এক্সক্লুসিভ অর করবো। তাহলে এবার এই দুইটার মধ্যে সম্পর্ক করতে হবে আমাদেরকে। তাহলে এখানে একই ঘটনা, সেম ইনপুট আউটপুট 0, অর্থাৎ দুইটি জিনিসই একই রয়েছে, সো আউটপুট হবে 0। দুটি জিনিস আলাদা, 0 1 দুটো ভিন্ন, সো 1 0 1 দুটি ভিন্ন 1 1 1 দুটি একই, সো 0 0 1 ভিন্ন, তার মানে কি হবে 1, দুইটি একই জিনিস 0 0 1। সো এই যে আমরা আমাদের মোটামুটি সত্য সারণী হয়ে গেছে এক্সক্লুসিভ অর 3 ভেরিয়েবলের জন্য। তোমাদের অনেক সময় পরীক্ষা আসতে পারে যে এক্সক্লুসিভ অর এক্স অর গেটটা কি জিনিস, এটি ছিল 2 ভেরিয়েবলের জন্য, তার লজিক্যাল চিহ্ন এরকম দেখতে কিছুটা অর গেটের মতোই, শুধু এখানে একটা এক্সট্রা টার্ম, আর ইনপুট যারা যাবে তারা এক্সক্লুসিভ অর সাইন হবে। ঠিক আছে, ঠিক এখানেও 2 ভেরিয়েবল, এখানে 3 ভেরিয়েবলের জন্য, এখানে 2 ভেরিয়েবলের জন্য সত্য সারণী আঁকিয়েছি, আর এখানে 3 ভেরিয়েবলের জন্য সত্য সারণী আঁকিয়েছি। সো এখানে কখন 1 কখন কি হবে অলরেডি তোমাদের আমি বলেছিলাম যে এ এক্সক্লুসিভ অর এক্স ইকুয়াল টু 0, এক্স এক্সক্লুসিভ অর ওয়াই ইকুয়াল টু 1। তো আমি একটা তোমাদের এক্সাম্পল অলরেডি দিয়েছি, আই দ্যাট ইজ অর্থাৎ এক্সাম্পল, অর্থাৎ 0 এক্সক্লুসিভ অর 0 ইকুয়াল টু 0, 1 এক্সক্লুসিভ অর 1 ইকুয়াল টু 0। তাহলে যদি ডিফারেন্ট হয় 1 এক্সক্লুসিভ অর 0 ইকুয়াল টু 1, 0 এক্সক্লুসিভ অর 1 ইকুয়াল টু 1। এটা আমি তোমাদের আগেও বলেছি, মুছে দিয়েছিলাম। সো এটি ছিল আমার এক্সক্লুসিভ অর, ছিল আমাদের বিশেষ গেটের মধ্যে 1 নাম্বার গেট। এবার আমি আরেকটা গেট নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে এক্সক্লুসিভ নর গেট, এবং এটি আমাদের 2 নাম্বার গেট। সো এটি হচ্ছে আমার লাস্ট গেট, এরপরে আর কোনো গেট মোটামুটি আমাদের বইয়ে নাই। এটার নাম হবে এবার এক্সক্লুসিভ অর্থাৎ এক্স নর গেট, যার নাম হলো এক্স নর। এটি একটি নতুন গেট। ঠিক আছে, সো আমরা এখানে কি কাজ করব, তাহলে ইনপুটগুলো যা হবে হবে, শুধু মাথায় একটা কমপ্লিমেন্ট হবে, এছাড়া আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, তোমাকে অবশ্যই আলাদাভাবে করে নিতে হবে এটি। ঠিক আছে, তো এখন এটাকে তুমি কিভাবে আঁকাবা, এইখানকার সত্য সারণীটা তুমি কিভাবে আঁকাবা, যেহেতু আমাকে একটু মুছে দিতে হবে, আমার একটু নতুন করে আঁকাবো, তাহলে দেখতে ক্লিয়ার হবে। অর্থাৎ আমি এই যে এক্সক্লুসিভ অরের জন্য কি কাজ করব, একটি ইনপুট 2 3 4, সো এ বি এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর বি কমপ্লিমেন্ট। সো এ বি, এখানে এ এক্সক্লুসিভ অর বি, এবার এ এক্সক্লুসিভ অর বি এ কমপ্লিমেন্ট, যার নাম কি এক্স নর। সো 0 0 1 1 0 1 0 1, তাহলে সেম ইনপুট 0 1 1, সেম ইনপুট 0, তাহলে এটাকে এবার উল্টে দিতে হবে, অর্থাৎ 0 আছে 1 হবে, এই যে এটা। ঠিক আছে, এটা হচ্ছে এক্স নরের সত্যক সারণী এক্স নরের। ঠিক আছে, শেষ অলরেডি, শুধু মাথায় একটা টান হবে। আরেকটা জিনিস হবে, এখানে একটা টুপি হবে। ঠিক আছে, টুপি, শেষ। অর্থাৎ যা সার্কিট ছিল ঠিক একই থাকবে, শুধু মাথায় একটা টুপি হবে, তাহলে ইনপুট যারা যাবে তারা আউটপুট হয়ে এক্সক্লুসিভ হওয়ার পর কমপ্লিমেন্ট হবে। ঠিক যেমনটি করে ন্যান্ড গেট অ্যান্ড গেট ন্যান্ড হয়ে যেত, অ্যান্ড ন্যান্ড হয়ে যেত, আবার অর নর হয়ে যেত। তো ব্যাপারটা এখানেও এরকম, এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নর হয়ে গেছে। কীভাবে, অর্থাৎ সার্কিটটা শুধু মাথায় একটা টুপি থাকবে, এছাড়া আর কোনো পার্থক্য নেই। যারা ইনপুট যাবে তারা কি হবে, এক্সক্লুসিভ অর হওয়ার পর তারপর একটা কমপ্লিমেন্ট হবে, মাথায় একটা টুপি হবে। ঠিক আছে, তো এখানেও ঘটনাটা এরকমই। তাহলে আমরা কি লিখবো, এক্স নর। তাহলে আমরা এখান পর্যন্ত এক্স অর ছিলাম, তো এখানে একটা আলাদা ঘর আমরা এক্সটেন্ড করে দিব, আগের মতোই আমরা এক্স অর দিয়ে এক্স অরকে শিখবো। এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি কমপ্লিমেন্ট। তাহলে 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে,
0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে। তো তোমরা একটু আবারও আমি এটা তোমাদের চেক করে দিচ্ছি, যদি ভুল টুল হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সো এখান থেকে দেখো সেম ইনপুট, দুইটি 0, তার মানে আমার এখানে 0, দুইটি 0 0 0 1 1 0 1 1 0 1 1 1 0 1 1 1 0, ঠিক আছে। সো এটির সাথে আমরা করেছি 0 0 0 1 0 1 1 0 1 1 1 0 0 1 1 1 1 0 0 0 0 0 1, ঠিক আছে। সো এটাকে আমরা উল্টাই দিলাম, 0 হচ্ছে 1 1 হচ্ছে 0 1 0 0 1 1 0 0 1 0 1 1 0, ইনশাআল্লাহ ভুল হয়নি, ঠিকঠাক আছে। সো আমরা এখন একটা জিনিস খেয়াল করলাম যে এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর গেট, আমি তোমাদের এই জিনিসগুলো জাস্ট বোঝানোর জন্য লিখেছিলাম, এগুলো তোমাদের বোঝার জন্য, এছাড়া আর অন্য কিছু নয়। সো পরীক্ষায় এভাবে উপস্থাপন করতে হবে। এটি হচ্ছে আমাদের এক্সক্লুসিভ অরের 2 ভেরিয়েবলের জন্য, এক্সক্লুসিভ নরের 2 ভেরিয়েবলের জন্য সত্য সারণী এবং সার্কিট, আর এটা হচ্ছে তার 2 ভেরিয়েবলের জন্য সত্য সারণী। ঠিক এক্সক্লুসিভ নরের এটি হলো 3 ভেরিয়েবলের জন্য সার্কিট এবং এটি হচ্ছে তার সত্য সারণী। যেহেতু আমার জায়গা কম, এই জন্য আমি একটু এটার জিনিসটা ওই পাশে লিখেছি, এছাড়া আর অন্য কোনো কিছু নয়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পেলে, বুঝতেও পেরেছো, আমরা এখন পর্যন্ত যে গেটগুলো নিয়ে কথা বললাম সেটি হচ্ছে মোট আমরা গেট দেখলাম, মোট গেট দেখলাম 7টি। অর্থাৎ প্রথমত বলেছিলাম যে যুক্তি বর্তনী কি, আমরা বলেছিলাম যে সমস্ত ডিজিটাল বর্তনীর বা ইলেকট্রনিক বর্তনীর সমস্ত কার্যক্রম বুলিয়ান অ্যালজেব্রা দ্বারা পরিচালিত, নিয়ন্ত্রিত বা নির্ধারিত হয়, তাকে বলা হচ্ছে লজিক বর্তনী বা যুক্তি বর্তনী বা লজিক গেট। এই লজিক গেটগুলোকে ভাগ করেছিলাম ইন জেনারেল 2 ধরনের, একটি হলো মৌলিক লজিক গেট, একটি হলো যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট বলেছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক অপারেশনগুলো ছিল সেগুলোর মধ্য দিয়ে যারা কাজ করে তারা বলা হচ্ছে মৌলিক লজিক গেট। এছাড়া যে গেটগুলো রয়েছে সেগুলোকে যৌগিক গেট বলা হয়। যৌগিক গেট, মৌলিক গেট হিসেবে আমরা অ্যান্ড গেট, অর গেট, নট গেট দেখলাম, এবং যৌগিক গেট হিসেবে আমরা 2টি গেট দেখলাম, একটি হলো ন্যান্ড, একটি হলো নট। আমরা এই কথাও বলেছি যে মৌলিক গেটগুলো মৌলিকভাবে কাজ করতে পারে, যৌগিক গেটগুলো যৌগিকভাবেও কাজ করতে পারে এবং মৌলিকভাবেও কাজ করতে পারে। এবং এর পরবর্তী সময়ে আমরা 2টি বিশেষ গেট নিয়ে কথা বললাম, যেটিকে বলা হচ্ছে স্পেশাল গেট। একটার নাম হলো এক্সক্লুসিভ অর গেট, একটার নাম হলো এক্সক্লুসিভ নর গেট। তো আমরা এই মোট 7টি গেট দেখলাম। আমরা এই 7টি গেটকে দিয়ে পরবর্তী সময়ে নতুন নতুন বর্তনী বা সার্কিট তৈরি করব। তোমরা জানো যে আমরা যখন ছোটোবেলায় পড়ি, জ্যামিতি শেখার জন্য আমাদেরকে জ্যামিতির চিহ্নগুলো জানতে হয়। যেমন আমাদের কণের চিহ্ন কেমন, তারপরে হচ্ছে আমাদের সরলরেখার চিহ্ন কেমন, আমাদের লম্বের চিহ্ন কেমন, সেগুলো আমরা আগে শিখি। শেখার পর আমরা কি করি, তখন কিন্তু আমরা স্বভাবতই বলতে পারি যে একটি রেখার উপর লম্ব আঁকো, তখন আমরা একটা রেখা টেনে তার উপর একটা লম্ব আঁকাই, তখন কিন্তু একটা দেখতে একটা অবস্থা তৈরি হয়। ঠিক একইভাবে আমরা বলতে পারি একটি বৃত্ত আঁকো, তার মধ্যে একটি লম্ব তৈরি করো বা একটি জে আঁকো, আমরা কিন্তু করতে পারি। কিন্তু তার আগে আমাদের লম্ব, জে, আবার আমাদের বৃত্ত এই সম্পর্কিত ধারণা থাকতে হয়। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে গেটগুলো বা যুক্তি বর্তনীগুলো দেখলাম সেগুলো হচ্ছে মৌলিক বা যৌগিক বা বিশেষ যুক্তি বর্তনী। আমরা এগুলোকে ব্যবহার করে পরবর্তী সময় নতুন নতুন বড় বড় সার্কিট তৈরি করব, বড় বড় বর্তনী তৈরি করব, বড় বড় ফাংশনকে আমরা সার্কিটে রূপান্তর করব। সো এই 7টি গেট দিয়ে যাদের কনসেপ্ট বা আইডিয়াগুলো ক্লিয়ার থাকবে, এইগুলোর উপর ভিত্তি করে পরবর্তীতে এই চ্যাপ্টারের যতগুলো অংশ রয়েছে, অর্থাৎ যত কয়েকটি ক্লাস আমি নিব, 5টি বা 6টি বা 10টি বা 8টি, এই সবগুলো ক্লাস তোমার পক্ষে বোঝা খুবই সহজ হয়ে যাবে এবং খুবই সহজে তোমরা বুঝতে পারবে।